দর্শক, আমার ভুবন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি খাদিজা নিপা। সঙ্গে আজকে আমাদের সাথে আছেন বিশেষ অতিথি অঙ্কিতা ইসলাম। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে যে একটা ইতিহাস তৈরি করেছেন, যাকে নিয়ে আসলে আলোচনা হচ্ছেন, তিনি অঙ্কিতা ইসলাম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সিকিউটিভ এমবিএতে ভর্তি হয়েছেন এবছর। আজকে আমরা তার সাথে কথা বলবো, তার জীবনের কাহিনী শুনবো, তার যে জীবন সংগ্রাম সেগুলো নিয়ে তার সাথে গল্প করব। অঙ্কিতা, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকেও। অঙ্কিতা, আপনার কাছে আসলে শুরুতেই আমি জানতে চাইবো যে আপনার যে শিশুবেলা, শৈশব, আপনার যে জীবন শুরু হয়েছে সেটা আসলে কোথা থেকে হয়েছে, কেমন কেটেছে, কেমন ছিল সেটা? আসলে অন্যান্য মানুষদের ছোটবেলা যতটা সুন্দরভাবে কাটে, আসলে আমাদের ছোটবেলাটা অতটা আনন্দদায়ক হয় না। আসলে আমি যখন নিজে বুঝতেই পারি না, তখন থেকেই একটা বৈষম্যের শিকার হই। কারণ আমাদের সমাজে কিছু বৈশিষ্ট্য নির্ধারণ করে দেওয়া থাকে যে এটা ছেলেদের বৈশিষ্ট্য, কিছু বৈশিষ্ট্য নির্ধারণ করা থাকে যে এদের মেয়েদের বৈশিষ্ট্য। কিন্তু আমি একজন ট্রান্সজেন্ডার নারী হিসেবে আমার মধ্যে যে নারী সুলভ বৈশিষ্ট্য ছিল, আমার হয়তো পুতুল খেলতে ভাল লাগতো, আমার একটু শাড়ি ভাল লাগতো, কাজল পরতে ইচ্ছে করতো। তো এইগুলো আসলে আমার পরিবার বা সমাজ থেকে আসলে সহজে চোখে দেখেনি। আমি হয়তো তখন ওই মুহূর্তেটা আমি বুঝতেই পারি না যে নারী কি, পুরুষ কি বা ট্রান্সজেন্ডার কি। বাট আমার এই বৈশিষ্ট্যের কারণে সবসময় আমাকে একটা রক্ষণশীলতার মধ্যে বড় হয়েছে। এর জন্য যে আসলে আমার পরিবারকে দায়ী করবো তাও না, কারণ পরিবার একটা সমাজের অংশ। তো সমাজ থেকে যখন কোনো পরিবারে একজন ট্রান্সজেন্ডার সন্তান থাকে, তার প্রতি আসলে একটা অন্য ধরনের দৃষ্টি থাকে, কটু দৃষ্টিতে তাদের দেখে, কারণ ট্রান্সজেন্ডার সন্তানকে অশুভ হিসেবে ধরা হয়। তো এর জন্য পরিবার সবসময় চাইতো যাতে আমার মধ্যে এই ধরনের বৈশিষ্ট্য না থাকে, নিজেকে আসলে সংশোধন করা যায় কিনা। কিন্তু আসলে তো এটাই আমি, এটা তো আসলে সংশোধনের কিছু নেই। তো এই কারণে নিজেকে আসলে সবসময় একটা কষ্টের মধ্যে দিয়ে বড় হতে হয়েছে। আনন্দ বলতে আসলে কি সেটা আমার বোধ শক্তি হওয়ার পর আর আমার মনে পড়ে না সেই ছোটবেলার কাহিনীতে। আপনি কি তাহলে এই যে আশেপাশে মানুষজন যখন বলছিলেন বা আপনার পরিবার যখন বলছিলেন যে তুমি এই কাজগুলো করো না, তখন কি আপনি তাদের মতো করে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছিলেন, নাকি আপনি মনে করেছেন যে আমি যা তাই? না, ওই মুহূর্তটাতে পরিবারের সাথে থাকার জন্য অনেক কিছু আমি মানিয়ে নিতে চেয়েছি বা মেনে নিয়েছি, কিন্তু আসলে কোথাও গিয়ে পারতাম না। বারবার আমার যে আইডেন্টিটি সেটা আসলে প্রকাশ পেয়ে যেত, আমি না চাইতেও হয়ে যেত। কারণ ওইটাই আমার অস্তিত্ব, ওইটাই আমি, এটাই আমার ট্রু আইডেন্টিটি। তো তখন আসলে এর জন্য সমস্যা বাড়তেই থাকতো আমার পরিবারের সাথে, সমাজের সাথে। সেই লড়াইটা আসলে ছোটবেলা থেকেই। আপনার পরিবারে কে কে আছে? আমার মা, বাবা এবং আমার একটি ভাই। আপনার ভাই কি আপনার ছোট না বড়? আমার ছোট। সে আপনাকে কিভাবে নিয়েছিল বা এখন নিচ্ছে? আমার ভাইয়ের সাথে এখন মোটামুটি মানে অনেক ভালো সম্পর্কই, ভাইয়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমার সাথে ছোটবেলায় আমার ভাইয়ের সাথে ভালো সম্পর্কই ছিল, কারণ আমার ভাইতে আমার থেকে বয়সে অনেক ছোট ছিল। ও কখনো আসলে কিছু বলেনি। সে কি বুঝতে পারছিল, বা সে যখন আস্তে আস্তে বুঝতে পারছিল যে আপনি অন্য সব, মানে যা স্বাভাবিকভাবে আমরা যেরকম বলি যে ছেলে মেয়ে, সেখান থেকে আপনি আলাদা, সেটা যখন সে বুঝতে পেরেছে, তার আসলে আপনার সাথে ব্যবহার আপনার কিরকম ছিল? আমার ভাই আসলে ওইভাবে সরাসরি এই বিষয়ে আমার সাথে কোনোদিন কথা বলেনি। বাট আমার ভাই আমারটা তো যখন বুঝতে পারতেছিল আমার সাথে, মানে ছোট মানুষ হিসেবে আমার সাথে যতটা বন্ধুত্বপূর্ণ ভাবে থাকা যায় বা যতটুকু সাপোর্ট থাকা যায় ওইভাবেই আসলে ছিল। হয়তো সরাসরি আমাদের এই বিষয় নিয়ে কখনো কথা হয়নি, বাট সবসময় তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কই ছিল তার সাথে আমার। আপনি বলছিলেন যে আপনি আসলে মনে করেছেন যে আপনি যা তাই, অনেক ক্ষেত্রে আপনি চেয়েছিলেন পরিবারের কথা অনুযায়ী নিজেকে তাদের মতো করে তোলার, কিন্তু শেষ পর্যন্ত সেটা আসলে পারেননি। তো এই যে আপনাকে নিজেকে নিজে প্রতিষ্ঠা করার যে একটা সংগ্রাম ছিল, তো সেই সময়টা আসলে আপনার যে প্রতিবন্ধকতাগুলো ছিল যেটা আপনি বলছিলেন, সে আসলে এগুলো কিরকম ছিল? আপনার পরিবার থেকে কিছু বলেছেন, সামাজিক মানে আপনার তো একটা কিছু বন্ধুরা ছিল কিনা, বা স্কুলে যখন শুরু করেছেন স্কুলে যাওয়া, তো সেই সময়টা আসলে কিরকম ছিল? বাধাগুলো কি টাইপের ছিল? আসলে নিজেকে তো প্রতিষ্ঠা করা দূরের কথা, আসলে আমার জন্য বেঁচে থাকাটা অনেক সবচেয়ে বড় লড়াই ছিল যে আমি কিভাবে বেঁচে থাকবো। আমার মনে পড়ে আমি যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়ি তখন হচ্ছে আমাদের গ্রামে কিছু ছেলে ছিল, তাদের কাজই ছিল আমাকে বুলিং করা। তো আমি রাস্তায় যাওয়ার সময় তাদের দ্বারা বুলিং এর শিকার হতাম। আমি যখন স্কুলে যেতাম তারপর আমার বন্ধুদের দ্বারা বুলিং এর শিকার হতাম। তো তার সবসময় এত বুলিং এর শিকার হয়ে মানে স্কুলে যাওয়া, পড়াশোনা করা, এটা অনেক ডিফিকাল্ট ছিল।
তো কিন্তু ওই মুহূর্তটাতে এত ছোটবেলাতে আমার অবচেতন মনে একটা ধারণা ছিল যে আমি যে এত মানে আমার সাথে যে এত অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, বা আমি যে আমার প্রাপ্য অধিকার পাচ্ছি না, এটার আমার সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে যদি আমি কথা বলতে চাই আমার অধিকার নিয়ে, তাহলে শিক্ষাটা অনেক জরুরি। তো এর জন্য ওই সময় আমার একটা মনোভাব ছিল যে আমাকে যেভাবেই হোক এইসব প্রতিকূলতা উপেক্ষা করে আমাকে পড়াশোনাটা শেষ করতে হবে। তো এইভাবে আসলে আমার প্রাইমারি স্কুল শেষ করি, হাই স্কুলে যাই, একইভাবে বুলিং এর শিকার হই। হাই স্কুলে যখন মানে মানুষের বয়ঃসন্ধিকাল আসে, তখন একটা আমার যখন ট্রান্সজেন্ডার হওয়ার কারণে যে বৈশিষ্ট্যগুলা যেটা আরো মানে বিশদভাবে প্রকাশ পাচ্ছিল, তখন অনেক আমি বুলিং এর শিকার হচ্ছিলাম। কিন্তু আসলে যে কোনো সন্তানের জন্য তার বয়ঃসন্ধিকালে তার মা বাবা, পরিবার, টিচারদের অনেক সাপোর্টের প্রয়োজন হয়। আসলে আমি সেটা পাচ্ছিলাম না। আমার এক সময় শিক্ষা মানে স্কুলে যাওয়া আমাকে বন্ধ করে দিতে হয়েছিল। একইভাবে আমি কলেজে গিয়েছি, আর সেখানেও আসলে আমার একই রকম বুলিং এর শিকার। আমি ভার্সিটিতে ভর্তি হয়েছি, সেখানেও একইভাবে বুলিং এর শিকার। তো আসলে এইগুলা আমাকে মেনে নিয়ে পড়াশোনা করতেছে। এক সময় মনে হয়েছে যে না, আমি হয়তো পারবো না, পড়াশোনা হয়তো শেষ হবে না। তারপর আমি আবার কিছু মানুষ দেখি যারা ট্রান্সজেন্ডার আইডেন্টিটি নিয়ে সমাজে বেঁচে আছে লড়াই করে। তখন আবার আমি ঘুরে দাঁড়াই যে না, আমাকে শিক্ষাটা শেষ করতেই হবে, এরপর হয়তো ভালো কিছু করতে পারবো বা আমার নিজের অধিকার নিয়ে লড়তে পারবো। তো এইভাবেই হচ্ছে পড়াশোনাটা শেষ করতে হয় আমাকে। তাহলে আমি যদি বলি যে আপনি যখন স্কুল শুরু করেছেন ওই সময় আপনার আসলে স্কুলে বন্ধু সংখ্যাটা কেমন ছিল, বা বন্ধু বলে কাউকে আমরা যেরকম মনে করি এরকম কেউ ছিল কিনা, বন্ধু বান্ধবী যেটাই আমরা বলি না কেন? না, আমার আসলে ওরকম কোনো বন্ধু বান্ধব কারোর সাথে মানে গড়ে ওঠেনি। আমার হচ্ছে এই সমগ্র শিক্ষা জীবনে যদি ভালো বন্ধু বলতে চাই তাহলে হয়তো একটা ছেলে ফ্রেন্ড আছে, দুইজন মেয়ে ফ্রেন্ড আছে, এরকম যাদের কাছ থেকে আসলে শুধু মানে পড়াশোনার সাপোর্ট বা একটু সাপোর্ট পেয়েছি। আসলে ওইভাবে বন্ধু বলতে কেউ কারোর সাথে হয়ে ওঠেনি। এখানে অনেক সমস্যা ছিল। ধরেন আমার সাথে কেউ বন্ধুত্ব করবে, সে মেয়ে হোক বা ছেলে হোক, তাকেও বুলিং করা হতো। তো মানে এমন একটা সময় হতো যে আমার মনে হতো আমার জন্য ওই ছেলেটা বুলিং এর শিকার হচ্ছে বা আমার বান্ধবী বুলিং এর শিকার হচ্ছে। তখন আমার নিজে থেকে মনে হতো যে না, তার থেকে আমি একাই থাকি, আমার জন্য কেন আরেকটা মানুষ কষ্ট পাবে। তো আসলে যে আমি মানে বন্ধু কারো হতে পারি না বা আমি বন্ধুত্ব পারি না এরকম না। আসলে মানে পারিপার্শ্বিক পরিবেশের কারণে কেউ হয়তো আমার সাথে বন্ধুত্ব গড়ে তুলতে পারেনি, তাদের ইচ্ছা থাকলেও। ওই সময়টা আসলে যখন এরকম নানান রকম সমস্যা, মানে যে সময়টা আমাদের বন্ধুদের সাথে খেলাধুলা করে পড়াশোনা করে বড় হয়, তখন আপনি একরকম একা, এই সময়টা আসলে আপনার মানসিক ভাবে আপনি কেমন ছিলেন? আমার মানসিক খুবই ট্রমাটাইজ ছিলাম। আমি যেটা বলছিলাম যে আত্মহত্যা প্রবণ হয়েছিলাম। কারণ আমার সঙ্গী বলতে ছিল হচ্ছে আমার একটা রুম ছিল আর বই ছিল। আমি তো স্কুল মানে বা কলেজে আমি রেগুলার যেতে পারতাম না। তো আমি হয়তো ওই রুমের ভিতরেই বই পড়তাম, রুমের ভিতরেই থাকতাম, একা একাই নিজের সাথে নিজের মনে কথা বলতাম। বাট আমি যেহেতু মানে খুব সচ্ছল পরিবারের সন্তান না, আমি হচ্ছে টিউশনি করাতাম, টিউশনি করে আমাকে খরচটা কিছু চালাতে হতো। তো এইখানে আমি আবার একটু কৃতজ্ঞ যে আমি তাদের সাথে একটু বাচ্চাদের সাথে সময় কাটাতে দিতাম। কিন্তু এখানেও আসলে অনেকে বিভিন্ন বাজে প্রভাব কাটাইছে। যেমন আমার স্টুডেন্ট, তাদের অভিভাবকদের বলা হতো যে ট্রান্সজেন্ডার দিয়ে পড়াশোনা করাচ্ছ বা প্রাইভেট পড়াচ্ছ বা তার কাছে পড়াচ্ছ, তাই হলে তো তোমার সন্তান ওরকম হয়ে যাবে। তো আমি এর জন্য নিজেকে লাকি মনে করি যে তারা আসলে মানে তাদের কথাই ভেবে আমাকে দিয়ে পড়ানো বন্ধ করেনি। তাদের আমার প্রতি ভরসা ছিল, তো তারা আমাকে দিয়ে পড়েছে, তার জন্য আসলে উপকৃত হয়েছে। আরেকটা বিষয় যে এমনি মানুষ হচ্ছে সহজে আমাদের গ্রহণ করতে চায় না, বাট আমি যেটা দেখেছি যারা শিশু বা বাচ্চা যারা আমার স্টুডেন্ট ছিল তারা অতি সহজে আমাকে গ্রহণ করে নিয়েছিল। ধরেন আরেকটু যদি এই বিষয়ে জানতে চাই যে আপনার তো পরিবারের যেটা আমরা বর্ধিত পরিবার বলি, যে আপনার আত্মীয় স্বজনরা ছিল, আপনার মামা, খালা, ফুপা, চাচা, এই ধরনের মানুষজন যারা ছিলেন, তাদের কাছ থেকে কি কখনো কোনো সহযোগিতা পেয়েছিলেন? না, আসলে তাদের দ্বারাও হচ্ছে আমার বাবা মামাও অনেক হয়রানির শিকার হতো। আমি একটা সময় এইসবের কারণে মানে আত্মীয় যাওয়াই আমি এড়িয়ে যেতাম। কোন অনুষ্ঠানে গেলাম তখন হয়তো আমার সামনে আমার বাবা মাকে মানে তাদেরকেও বুলিং করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে এরকম সন্তানের বাবা বা মা। তো তাদের কষ্টটা আমার জন্য সত্যি খুব খারাপ, মানে অসহ্য করেছিল। যে নিজের কষ্টটাও মানে নিজে মেনে নিলাম বা নিজে সহ্য করলাম, কিন্তু মা বাবার কষ্ট নিজের চোখের সামনে, আমার ভাইয়ের কষ্ট, তো এটা হচ্ছে মেনে নেওয়া খুবই কষ্টকর ছিল আমার জন্য। এর জন্য আসলে আমি আত্মীয় বাড়ি যাওয়াটাও বন্ধ করে দিয়েছিলাম। আপনার সেক্ষেত্রে আপনার পরিবার কি আপনাকে দূরে ঠেলার চেষ্টা করেছিল কখনো, না সবসময় আপনাকে আসলে
নিজেদের কাছেই রেখেছে? না আসলে এই কারণ হচ্ছে পরিবারও তো বললাম যেটা সমাজেরই অংশ, তো তারাও এরকম ভাবতো যে হয়তো আমার মধ্যে এই সমস্যা এই কারণেই হচ্ছে, এরকম হচ্ছে, বা আমার জন্যই তারা এরকম হ্যারাসমেন্টের সমস্যা হচ্ছে। তো তাদের সাথেও সবসময় আমার একটা মানে মানসিক বলেন যেভাবে বলে একটা যুদ্ধ সবসময় চলতেই ছিল। আপনি কিছু বলেছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারগুলো, তারপর যদি আরেকটু নির্দিষ্টভাবে জানতে চাইবো যে শিক্ষা প্রতিষ্ঠানে এসে মানে পড়াশোনার সময়ে আপনার বন্ধু তো একটা ছিল, তার সাথে ছিল শিক্ষকরা, যেটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তো আসলে সেই জায়গাগুলোতে আপনি কিরকম সহযোগিতা কিংবা বাধার সম্মুখীন হয়েছিলেন কিনা? এই ক্ষেত্রে বলা যায় যে কিছু শিক্ষক ছিল তারা নিজেরাও আসলে অনেক সময় বুলিং করতো। তো স্টুডেন্টরা তো বুলিং করতেছে, যখন কোনো টিচার মানে আমার বৈশিষ্ট্য নিয়ে কোনো কিছু নিয়ে একটু মজা করার চেষ্টা করতেছে, যেটা আসলে আমাদের বিভিন্ন মিডিয়াতে নাটক সিনেমায় দেখি যে আমাদেরকে মানে মজার হিসেবে পাত্র হিসেবে আসলে উপস্থাপন করা হয় ট্রান্সজেন্ডারদের। তো একইভাবে যদি কোনো টিচার একটা ক্লাসে ট্রান্সজেন্ডারকে নিয়ে একটু হাসি খোরা করায়, তাহলে স্টুডেন্টরা কিন্তু এমনিতেই আরো মানে তারা পার পেয়ে যায় যে না একে তো বুলিং করাই যায়, টিচার করা যায়। তো এরকম আসলে টিচারদের দ্বারা আমি বুলিং এর শিকার হয়েছি। তারপর কিছু টিচার ছিল যারা আসলে আমাকে আদর করতো, ভালোবাসতো। ধরেন এই সময় তো আপনি এটা পার করে এসেছেন, আপনার স্কুল কলেজ শেষ পর্যন্ত ইউনিভার্সিটিতে যখন এসেছেন, সেটা তো আসলে ইউনিভার্সিটি মানে একটা মানুষ অনেক ক্ষেত্রেই সে সব দিক থেকে ভালো বোঝার কথা। তো এই সময়ে এসে আপনার চারপাশটা কেমন ছিল? বিশ্ববিদ্যালয়ে যে আপনার সহপাঠীরা ছিলেন তারা আসলে আপনার সাথে কি ধরনের ব্যবহার করতেন? আসলে আমি এরকম আশা নিয়ে মানে ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম যে এখানে সবাই একটু ম্যাচিউর হয়ে ভর্তি হয়, এখানে হয়তো আমি কোনো বুলিং এর শিকার হব না বা কোনো হয়রানির শিকার হব না। বাট আসলে আমার আশায় সেগুড়ে বালি, এখানে এসেও আমি দেখি যে না একই রকম আমি সবার বুলিং এর শিকার হচ্ছি, সবাই আমাকে বুলিং করতেছে, আমাকে বন্ধু মহলে হয়তো আমাকে ডেকে নিয়ে আমাকে মানে মজার ছলে আমাকে উপস্থাপন করতেছে, আমাকে নিয়ে হাসাহাসি করতেছে। তো একটা মানুষকে ঘিরে যখন চারপাশের বাকি সবাই মানুষ হাসাহাসি করে, তার জন্য যে আসলে কতটা কষ্টদায়ক যে মানুষটা এই ধরনের বুলিং এর ভিতর দিয়ে যায় তারাই জানে। এরকম কিন্তু অনেক ট্রান্সজেন্ডার থাকে বা অন্যান্য মানুষ যাদের বুলিং করা হয়, তারা আমরা কিছুদিন মাঝে মাঝে নিউজে দেখতে পাই যে বুলিং এর শিকার হয়ে মানে এই কষ্ট সহ্য না করতে পেরে মানুষ মারাও যায়। তো এটা আসলে যে জার্নির মধ্যে দিয়ে যায় সেই আসলে বলতে পারবে বা বুঝতে পারবে যে কি অবস্থা হয় তখন। এই সময়টাতে মানে বিশ্ববিদ্যালয়ের সময়টাতে এমন কোনো বন্ধু কি ছিল যে আপনার পাশে আপনার বন্ধুর মতো করে ছিলেন, সহযোগিতা করেছেন নানান ক্ষেত্রে? না, আমাকে নিয়ে যখন এত মজা হতো, হাসি হতো, আসলে আমার বন্ধুরা সবাই হাসাহাসি করতো। এর জন্য বললাম যে আসলে ওই রকম যে আমি নিজের আইডেন্টি বা ট্রান্সপারেন্টলি একটা যে বন্ধু পাওয়া, সেটা আসলে আমার জীবনে পাওয়া হয়নি। তো তখন মানে খুব খারাপ লাগতো যে মানে যাদের বন্ধু ভাবি তারাই আসলে মজায় অংশগ্রহণ করতেছে, আমাকে নিয়ে আমার পিছনে হাসাহাসি করতেছে। তো এখানে আসলে আমি কাউকে পাশে পাইনি, আমি একা ছিলাম, মানে একাই সবকিছুর বিরুদ্ধে লড়ে যেতে হয়েছে। সবকিছু শেষ করে যে বেঁচে আছি আজকে, এটাই আসলে অনেক বড় যুদ্ধের একটা বিষয় ছিল। এখন আমি আসলে জানতে চাইবো, তারপর তো আপনি আসলে কর্মক্ষেত্রে এসেছেন, তার সাথে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা যেটা আসলে জানি যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। তো এই যে সময়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে প্রক্রিয়াটা, সেটা নিয়ে আসলে আমরা জানতে চাই সেটা কেমন ছিল। এখানে আসলে আমি চাকরি করাকালীন ভাবতেছিলাম আমার এমবিএটা করাটা একটু দরকার। তো এমন একটা সময় দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার হয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের সাথে আসলে আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ সবকিছু জড়িত। তো এখানে আমার আগেতেও স্বপ্ন ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব, বিভিন্ন কারণে হয়তো হয়ে ওঠেনি। তখন আমার ওই মানসিক সাহস বা মানুষের সাথে মেশার ওই আত্মবিশ্বাসটা আমার ছিল না। তো এখানে আমি আবেদন করি কিছুটা অনিশ্চয়তা নিয়ে, কারণ আসলে ট্রান্সজেন্ডারদের তো ওইভাবে সব জায়গায় গ্রহণযোগ্যতা থাকে না, সহজে ওইভাবে মেনে নেয় না। তো আমি ভাবি যে আবেদন করি, তারপরে এটা দেখা যাবে। তো আমি এখানে আবেদন করি, আমাকে রিটেন পরীক্ষায় ডাকা হয়, আমি রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করি, সেখানে আসলে টিকে যাই। তারপর আমাকে ভাইবার জন্য ডাকা হয়। তো ভাইবার সম্পর্কে আমার একটু ভয় ছিল, যেহেতু আমি ছোটবেলা থেকে শুনে আসছি যে ভাই যখন পড়াশোনা যতই করি মানে ভাইবাতে যদি আমাকে দেখে যে একজন ট্রান্সজেন্ডার, তাহলে আসলে নিবে না, সিলেক্ট করবে না। তো আমি যখন ভাইবা দেখি যে না টিচার অনেক আন্তরিক ছিলেন, আমি ভাইবাতেও টিকে যাই, মেধা তালিকায় আমার নাম আসে। তারপর এখানে আসলে আমি কোর্স ফি দিয়ে এনরোলড হই, ভর্তি হই। ওই তারপরে আমি যখন এটার কোর্স ফিটা, টোটাল কোর্স ফিটা হিসাব করি, তখন দেখি যে আসলে একজন ট্রান্সজেন্ডার হিসেবে ঢাকায় বসবাস করি, এই শিক্ষা খরচটা আমার পক্ষে ব্যয় করা সম্ভব হচ্ছে না। তখন আমার খুব খারাপ লাগতেছিল যে আমার পড়াশোনাটা বুঝি আর শেষ হবে না, কারণ আমার পড়াশোনাটার প্রতি ছোটবেলা থেকে অনেক আগ্রহ ছিল যে শিক্ষার প্রতি। তো
তো তখন আমি মেনে নিতে পারতেছিলাম না, বিভিন্ন জায়গায় চেষ্টা করি যে কিভাবে এই বিষয়টা ম্যানেজ করা যায়, কিন্তু আসলে পারি না। তারপর হচ্ছে আমার এই বিষয়টা আমার আরেক ট্রান্সজেন্ডার বোন হুচিমিন আপুর সাথে শেয়ার করি। তো আপু মাননীয় উপাচার্য স্যারকে ফোন দেন, উনি আমাদেরকে দেখা করার জন্য একটা ডেট দেন। তো আমি আর আপু যাই স্যারের সাথে দেখা করতে। তো স্যারকে বলি যে আমি ট্রান্সজেন্ডার হিসেবে এখানে ভর্তি হতে আসছি, আমরা তো আমার পূর্ববর্তী যে শিক্ষা জীবন যদি দেখা হয়, কোথাও আসলে একটা ট্রান্সফ্রেন্ডলি পরিবেশ পাইনি যেখানে আসলে নিজের মতো করে পড়াশোনা করতে পারবো বা ভালো কিছু করতে পারবো। কারণ একটা নিজেকে পরিস্ফুটিত করার জন্য একটু ওই উপযুক্ত পরিবেশটা অনেক প্রয়োজন। তো স্যার আমাকে আশ্বস্ত করেন যে না, এখানে ট্রান্সফ্রেন্ডলি পরিবেশ দেওয়া হবে বা তারা বদ্ধপরিকর দেওয়ার জন্য। আর আমার এই যে অর্থনৈতিক অবস্থা সেটা বিবেচনা করে আমাকে স্কলারশিপের মাধ্যমে পড়াশোনা করার সুযোগ করে দেন। এই পড়াশোনার সময়টা আপনার আসলে সহজ ছিল না, তারপরে কর্মক্ষেত্র, তো এই যে পড়াশোনা শেষ করে কর্মক্ষেত্রে আপনি এসেছেন, তো এর মাঝখানে আপনার পরিস্থিতি কি ছিল, মানে যেখানে আপনি কাজ করছেন সেটার জয়নিংটা আসলে কেমন ছিল, বা এখন আপনি যেখানে কাজ করছেন তার পরিবেশটা আসলে কেমন আপনাকে ঘিরে? আমি হচ্ছে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আমি বর্তমানে ব্র্যাক ব্যাংকে চাকরি, তখন থেকে এখানে চাকরি করতেছি, এখনো ওখানে আছি। এখানে আসলে আমি রিটেন ভাইবা দিয়ে একজন ট্রান্সজেন্ডার হিসেবে আসলে নিজের আইডেন্টি নিয়ে সম্মানের সাথে ওখানে কাজ করতেছি। তারা আমার আইডেন্টি নিয়ে এই কাজ করার সুযোগ দিয়েছে এবং একটা ট্রান্স ফ্রেন্ডলি পরিবেশ আমাকে দিয়েছে। সেখানে আমি নিজের মতো করে নিজের আইডেন্টি নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি। এর জন্যই হয়তো আজকে অনেকটা আমি আত্মবিশ্বাসী হতে পেরেছি কাজ করার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারই সাথে আপনি একজন ব্যাংকে কাজ করছেন। তো এই যে লম্বা সময়টা, এই সময়টা যে প্রতিবন্ধকতা, যে বাধাগুলো আপনি পরপর পেয়েছেন, তো সেই বাধাগুলোকে অতিক্রম করার যে মানসিক শক্তিটা, সেটা আসলে আপনি কিভাবে নিজের কাছে ধরে রেখেছেন বা এটাকে কিভাবে নিয়ে এসেছেন এই পর্যন্ত নিজেকে? আসলে আমি আমার ট্রান্সজেন্ডার বোনদের দেখতাম তারা নিজের আইডেন্টিটি নিয়ে সম্মানের সাথে বেঁচে আছে, এটা আমাকে অনুপ্রেরণা দিয়েছে বা নিজেকে লড়াই করতে। আর যেহেতু কাউকে না কাউকে তো লড়াই করতেই হবে, আজকে প্রত্যেকটা ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, সেইখানকার কাউকে তো লড়াই করতেই হবে। তো আমার নিজের জন্য হোক, আমার ভবিষ্যতে তো আরো ট্রান্সজেন্ডার ভাই বোন থাকবে, তাদের জন্য হলে আমার এই লড়াইটা চালিয়ে দেওয়া দরকার। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হয়েছি, এরপরে অন্যান্য ট্রান্সজেন্ডার যারা ভাই বোন আছে তারা শিক্ষা ক্ষেত্রে আসতে পারবে, এখানে ভর্তি হতে পারবে, একটা ট্রান্স ফ্রেন্ডলি পরিবেশ পাবে, তারা অনুপ্রাণিত হবে। এইভাবে বিভিন্ন প্রতিষ্ঠানও হয়তো এই সুযোগটা দিবে। তো এইভাবে এর জন্য আসলে লড়াই করে যাওয়া, যাতে ভবিষ্যৎ যারা আসবে তারা যেন একটা সুন্দর পরিবেশ পায়, কোনো বৈষম্যের শিকার না হয়। আসলে আমাদের বাঁচতেই হবে আর লড়াই করতেই হবে, না হলে তো যে এই যে সমাজে এত পরিবর্তন, এটা তো আসবে না। আজকে ধরেন যে শিক্ষা ক্ষেত্রে বা চাকরি করতেছি, সকল ক্ষেত্রে আসার জন্য আমার যারা বড় বোন ছিলেন তারা অনেক সময় চিল্লাচিল্লি করেছেন, তাদের জন্যই আসলে এই পর্যন্ত আসা। একইভাবে আমাদেরও এইটা লড়াইটা চালিয়ে যেতে হবে। এই সময়টা কি কাউকে পাশে পেয়েছেন? হ্যাঁ, আমার যেখানে আমি কাজ করি সেই কর্মক্ষেত্রের যারা আছেন তারা সবাই আমাকে মানসিক সাপোর্ট দিয়েছেন। তারপরে আমার ট্রান্সজেন্ডার বোনের আছে, তারা সবসময় আমার পাশে ছিলেন, তারা আমাকে মানসিক শক্তি দিয়েছেন এগিয়ে যাওয়ার জন্য। এখন আপনার পরিবারের সাথে আপনার সম্পর্কটা কেমন? আমার নিজের আইডেন্টিটির প্রকাশের কারণে বা নিজের আইডেন্টিটি বেঁচে থাকার কারণে আমার একসময় পরিবারের সাথে সম্পর্ক ছিল না, কারণ তারা আসলে সমাজের চাপে বিভিন্ন কারণে আমার সাথে সম্পর্ক রাখতে পারেনি। বাট আমার চাকরি পাওয়ার মাধ্যমে, নিজেকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আসলে আমার পরিবারকে বা আমার আশেপাশের মানুষকে এটা বোঝাতে সক্ষম হয়েছি আমি যে না, আমি পরিবারের দায়িত্ব নিচ্ছি, দেশের কর প্রদান করতেছি, তো আমি দেশের উন্নয়নে, সমাজের উন্নয়নে নিজে আমি অবদান রাখতেছি। তো আসলে ট্রান্সজেন্ডার হয়েছে তো কি হয়েছে, আমিও তো মানে এই দেশের একজন নাগরিক। তো এই দেশের যে কোনো ট্রান্সজেন্ডার দেশের সম্পদ হতে পারে। তো এখানে তো অবহেলার কোনো অবকাশ নেই, শুধুমাত্র আমাদের সুযোগ দেওয়ার প্রয়োজন। তো এটা তাদের বোঝানোর পর আমার পরিবার থেকে, আশেপাশের মানুষ থেকে একটা পজিটিভ ভাইব আসতেছে। তো এইভাবে একটু একটু করে পরিবর্তন আসতেছে। এইভাবে আসলে পরিবারের সাথে আমার আবার একটু একটু করে কানেক্ট হওয়া। মায়ের সাথে কি কথা হয় আপনার? হ্যাঁ, এখন আমার মায়ের সাথে, পরিবারের সব সদস্য, আমার বাবা ভাই সবার সাথে যোগাযোগ আছে, তাদের সাথে কথা হয় আমার। বাড়ি যান আপনি? হ্যাঁ, মাঝে মাঝে যাওয়া হয়, যদিও এখনো ওইভাবে হয়তো গ্রহণযোগ্যতা এখনো চারপাশে তৈরি হয়নি যে বাড়ি গিয়ে চলাফেরা করা, বাট আমি আশাবাদী আস্তে আস্তে পরিবর্তন হবে। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলার দিলদার উপজেলায়। তো সেখানে এখন যে মাঝে মধ্যে গিয়েছেন, এখন আপনার আসলে ওখানকার আপনার গ্রহণযোগ্যতা আগের মতোই আছে না কিছুটা পরিবর্তন হয়েছে?
আমি তো একসময় বাড়িতে যেতেই পারতাম না, তো এখন কিছুটা গ্রহণযোগ্যতা এসেছে বলে আসলে আমি বাড়িতে যেতে পারি। তো এখন বাড়িতে যাচ্ছে, আমি আশাবাদী, যেটা বললাম যে আস্তে আস্তে হয়তো এই পরিবর্তনটা আসবে। পরিবর্তন হতে হতে একটু সময় লাগে। আর সমাজের যা পরিবর্তনের যদি কথা বলি, আসলে সমাজ বলতে তো আমরাই সমাজ তৈরি করি। তো আপনি পরিবর্তন হলেই সমাজ এমনি পরিবর্তন হবে। তো একইভাবে আমার যে গ্রামের মানুষ আছে তারাও আস্তে আস্তে পরিবর্তিত হবে। আপনার মতো যে আরো যে আপনার যে মানুষরা আছেন, তো তারা তো আসলে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন মানে আপনি যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সেই ক্ষেত্রে ওনারা নাই। তো এই জায়গাতে আপনি কি বলবেন? আসলে তাদের জন্য কাজের সুযোগ দেওয়া দরকার। এখন আসলে আমাদেরকে ওইভাবে ভাবাই হয় না। হয়তো আপনার পরিবারে আপনার ভাইকে দিয়ে একজন ট্রান্সজেন্ডারকে বিয়ের কথা ভাববেন না যে তাদের আমার পরিবারের অংশ হতে পারে, এটা তো কেউ ভাবে না। কারো কোনো জায়গায় কাজের সুযোগ দেয় না। আসলে আমাদের যোগ্যতার প্রকাশে সেই জায়গাটাই নাই। এখনো বিভিন্ন চাকরি জায়গায় লেখা থাকে নারী ও পুরুষ, তাহলে আমরা কোথায়? কাজ তো আসলে মেধা দিয়ে করে। তো এই সব জায়গা থেকে যদি সুযোগ না দেওয়া হয় তাহলে মানুষ কিভাবে কাজ করবে? তো এইভাবে যখন সুযোগ দেওয়া হবে তাহলে সবাই দেখবেন যে দেশের একটা সম্পদে পরিণত হতে পারবে। এই ট্রান্সজেন্ডার মানুষদের নিয়ে আসলে আপনার কি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে? হ্যাঁ, আমি যতদিন বেঁচে থাকবো ট্রান্সজেন্ডারদের নিয়ে, তাদের জীবনমান শিক্ষা নিয়ে কাজ করতে চাই। কারণ আমি আজকে এখানে কথা বলতেছি বা জীবন নিজেকে চেনার জন্য বা পরিবর্তনের জন্য শিক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি ট্রান্সজেন্ডার ভাই বোনদের জন্য তাদের শিক্ষা, জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাব। আপনার আসলে স্বপ্ন কি? আমার স্বপ্ন হচ্ছে আমি আর একটু উচ্চ শিক্ষা অর্জন করব, আর ট্রান্সজেন্ডারদের জন্য যেটা বললাম শিক্ষা ক্ষেত্রে আর একটু উন্নয়নের জন্য আমি কাজ করব, যাতে শিক্ষা থেকে কেউ বঞ্চিত না হয়। আজকের মতো আমরা আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিতে চাই। তো আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনি সেটা বলে নিতে পারেন দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ। আসলে আমরা ট্রান্সজেন্ডার হিসেবে আসলে আলাদা করে কিছু চাই না। একটা মানুষের যে মৌলিক অধিকার, শিক্ষা, অন্ন, বাসস্থান বা একজন মানুষ হিসেবে সে সম্মান, সেটা দিলে আর আমাদের নিজেদের যোগ্যতা বা কাজ করার উপযুক্ত পরিবেশ দিলে আসলে আমরা একদিন দেশের সম্পদে পরিণত হতে পারবো। ধন্যবাদ সবাইকে। দর্শক, অঙ্কিতার মতো আসলে আমরাও আশাবাদী পরিবর্তন হবে আমাদের সমাজে, মানুষের চিন্তা চেতনা পরিবর্তন হবে, মানসিকতা। অঙ্কিতাদের মতো এই ট্রান্সজেন্ডার মানুষরা আছেন, তারাও অন্য সব সাধারণ মানুষের মতো সমাজে তাদের প্রতিষ্ঠা, তাদের সুযোগ সুবিধাগুলো নিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে, সেই প্রত্যাশায় রাখছি। ভালো হোক অঙ্কিতার, ভালো হোক সবার। ধন্যবাদ সবাইকে। সঙ্গে থাকবেন সংবাদ প্রকাশের। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।